আসসালামু আলাইকুম। কেমন আছো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আমরা গত ক্লাসে কি করেছিলাম? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 5 জনসংখ্যা করেছিলাম। জনসংখ্যার পাঠ 2 অর্থাৎ পরিবারের উপর যে প্রভাব পড়ে সেটা ছিল পাঠ 1-এ। সমাজের উপর যেই প্রভাবটা পড়ে অতিরিক্ত জনসংখ্যার সেটা আমরা পড়েছি পাঠ 2-এ। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পাঠ 3 এবং এখানে আমরা জানব যে এই যে গত দুইটা ক্লাসে আমরা জানলাম যে আসলে জনসংখ্যা বেড়ে গেলে আমাদের অনেক সমস্যা হয়, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা, যেমন বাসস্থান, শিক্ষা। তো আমরা শুধু এই অতিরিক্ত জনসংখ্যাকে অতিরিক্ত অতিরিক্ত তারপর সমস্যা সমস্যা এভাবেই ধরে নিচ্ছি, কিন্তু আদৌ কি এই অতিরিক্ত জনসংখ্যা বা জনসংখ্যা বেশি হলে কি সমস্যা হয়, নাকি সেটা আমাদের জন্য আশীর্বাদও হয়? আজকে আমরা আমাদের এই পাঠ দিনে সেটা জানবো। অর্থাৎ আমরা এই জনসংখ্যাকে কি কাজে লাগাতে পারি, নাকি এটা আসলে আমাদের জন্য অভিশাপের মতো। তো আজকের আলোচনা আছে বরাবরের মতোই তোমাদের হুমায়রা ম্যাডাম। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। কি আছে? জনসংখ্যা, জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তর করছি। আচ্ছা, জনসম্পদ কি? জনসম্পদ হচ্ছে যে জনগণকে আমরা সম্পদে পরিণত করছি। সম্পদ মানে কি? যেটা কাজে লাগে, তাই না? যেটা আমাদের উপকারে লাগে। তো যেটা দেশের জন্য কল্যাণকর। আমরা তো জনসংখ্যা, আমাদের যে জনসংখ্যাগুলো আছে আমরা যাদেরকে অতিরিক্ত বলছি, আমাদের অভিশাপ বলছি, তাই না? তো এদেরকে আসলে আমরা সম্পদে পরিণত করতে পারি কিভাবে? এদেরকে এইভাবে অভিশাপের মতো না দেখে, সমস্যা হিসেবে না দেখে কল্যাণের দিকে কিভাবে নিয়ে আসতে পারি, আমাদের দেশের জন্য কল্যাণকর হয় এমন কিভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে জনসম্পদ। ঠিক আছে? সেটাই জনসম্পদের রূপান্তর। তো প্রথমেই আমাদেরকে ওরা কিছু কথা বলে নিচ্ছে, চলো দেখি কি বলছে। এখানে কি বলছে? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন কোনটাকে বলা হয়? অর্থনৈতিক হচ্ছে আমরা আর্থিকভাবে যেই উন্নয়নটা করছি। এই অর্থনৈতিক উন্নয়ন বলতে আমরা সাধারণত বুঝাই আমাদের উন্নয়ন, যখন কথাটা আসে, উন্নয়ন মানে কি? উন্নতি। এই উন্নতি যখন একটা দেশের হিসেবে আমরা কাউন্ট করি, তখন কি হয়? প্রত্যেকটা জিনিস আসে সেখানে। তার রাস্তাঘাট আসে, তার কি আসে, চাকরির বিষয়টা আসে, শিক্ষা ব্যবস্থাটা আসে, স্বাস্থ্য খাত আসে, তারপর যে আমরা যে খাদ্য উৎপাদন যে করছি, কৃষি, এটা আসে। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসে মিলে, প্রত্যেকটার সমন্বয়ে এটা কি হচ্ছে? উন্নয়ন হচ্ছে। অর্থনৈতিক উন্নয়ন কিন্তু শুধু একটা মাত্র বিষয় না, এটা হচ্ছে অনেকগুলো বিষয়ের সমষ্টি। অনেকগুলো উন্নতি হতে হতে প্রত্যেকটার সমষ্টি মিলে আমাদের সেটা হবে অর্থনৈতিক উন্নয়ন। তো এটার শর্ত কি হচ্ছে? দক্ষ জনশক্তি। দক্ষ মানে কি? যে পারদর্শী, তাই না? যে কোনো কিছুতে পারদর্শী। তো জনশক্তি বলতে বোঝাচ্ছে যে যারা কাজ করতে পারদর্শী, সেই জনশক্তি। হতে পারে একজন কৃষক, হতে পারে একজন ড্রাইভার, ঠিক আছে, হতে পারে একজন যে টেকনিশিয়ান, আমাদের যে ইলেকট্রিক যে কাজ করা হয় সেই টেকনিশিয়ান হতে পারে, হতে পারে কি একজন শিক্ষক, হতে পারে ডাক্তার, যেখানে যে আছে সে তার কথাই বলা হচ্ছে। তো এই যে জনশক্তি, এদেরকে আমরা কিভাবে দক্ষ করতে পারি? দক্ষ মানেটা কি বোঝাচ্ছে? ধরো আমি গত ক্লাসে যেটা বলেছিলাম, তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে একজন কৃষক যে জানে না যে আসলে কতটুকু জমিতে কতটুকু সার দিতে হবে, ঠিক আছে, তাহলে তার কি হচ্ছে? তার ফসল নষ্ট হচ্ছে। তার ফসলের নষ্টের কারণে যেই অতিরিক্ত সারটা দিচ্ছে সেটার কারণে আর পুকুরের মাছ নষ্ট হচ্ছে, তাই না? আবার জমিটাও অনুর্বর হয়ে যাচ্ছে, জমিটাও তার উর্বরতার যে শক্তিটা সেটা হারিয়ে ফেলছে।
তো এই যে অনেকগুলা আহ, অন্তরায়, মানে অনেকগুলা বিপদ সৃষ্টি হয়ে গেল একটা কৃষক না জানার কারণে। এখন সে যদি জানতো তাহলে কি হতো, সে কিন্তু এই কাজটা করতো না, তাই না? সে পরিমাণ মতোই দিত। তো এটা হচ্ছে দক্ষ কৃষক। ঠিক এমন করে দক্ষ ড্রাইভার। রোড, আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটে সেই দুর্ঘটনা যেন না ঘটে। একজন ড্রাইভার যদি ঠিকমতো সে গাড়িটা চালানোর নিয়ম কানুনটা ঠিকমতো জানে, তাহলে কিন্তু আর অ্যাক্সিডেন্টের বিষয়টা থাকে না, অনেক কমে আসে। তো এই ব্যাপারগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। এখন আমাদের পরের যে লাইনটা আছে সেটা আমরা একটুখানি দেখি। বলছে যে দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন, মূলধন মানে কি? এখানে মূলধন মানে টাকাকে বোঝানো হচ্ছে। আমরা যে বিনিয়োগ করি না, বলি না ব্যবসায় একটু কিছু যোগান দিতে হয়, কিছু বিনিয়োগ করতে হয়, ঠিক এরকম প্রত্যেকটা কাজে এরকম কিছু বিনিয়োগ করতে হয়, কিছু টাকা পয়সা লাগাতে হয়, সেটাই হচ্ছে মূলধন। ঠিক আছে? তো এই যে মূলধন আর প্রাকৃতিক সম্পদ কি? এই যে আমাদের প্রকৃতিতে যা কিছু আছে, প্লাস আমরা মানুষ, যে মানব সম্পদটা আছে, এরও প্রাকৃতিক সম্পদ। তো এই দুটোর সমন্বয়ে, দুটোর কি সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের দেশের উন্নয়নটা করতে পারি। এখন এই যে দেখো, এখানে বলেই দিয়েছে তারা যে আমাদের মূলধন কম থাকতে পারে। এখানে মূলধন মানে কি? অর্থ, অর্থ মানে টাকা। আমাদের মূলধন কম থাকতে পারে, মানে আমাদের টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আমাদের অনেক প্রাকৃতিক সম্পদ আছে আর মানব সম্পদ আছে। অনেক প্রাকৃতিক সম্পদ আছে আর কি আছে? অনেক মানব সম্পদ আছে। তো এই মানব সম্পদ আর প্রাকৃতিক সম্পদ, এই দুটোর সমন্বয়ে আমরা কি করতে পারি? অর্থনৈতিক উন্নয়নের দিকে আসতে পারি। পাশে দেখো যে ডায়াগ্রামটা, অর্থাৎ যে ছবিটা আছে, এই যে এই পাশে কি করব, একটু দেখি কি লেখা আছে। দেখো, মাঝখানে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, আর উপর থেকে মূলধন যোগ হচ্ছে, প্রাকৃতিক সম্পদ যোগ হচ্ছে, মানব সম্পদও যোগ হচ্ছে। তিনটার সমন্বয়ে মিলে কিন্তু আমার অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। এখন প্রশ্ন করেছে ওরা, দেখো আমাদের যে টেক্সটার লেখা আছে, এখানে নিচে লেখা আছে কি আমরা কিভাবে বৃহৎ সম্পদকে কাজে লাগাতে পারি। বৃহৎ সম্পদ কারা? এই যে মানব সম্পদ, ঠিক আছে, জনসম্পদ যেটা, এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এখানে জনসংখ্যাকে আর অভিশাপ দেখা হচ্ছে না, এখানে সম্পদ হিসেবে দেখা হচ্ছে। চলো আমরা দেখি। প্রথমত, তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ রয়েছে। দেখো, আমাদের বাংলাদেশে এমন অনেক আছে যারা আমাদের এখানে তেমন কোনো কাজ করে না, করতে পারে না, ঠিক আছে, কিন্তু আমরা যদি তাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দিই, তাহলে কিন্তু তারা ঠিকই কাজও করছে, আবার তাদের পরিবারের জন্য কিন্তু টাকা পয়সা পাঠাচ্ছে, তাই না? এই যে পরিবারের জন্য পাঠাচ্ছে, এটা কিভাবে আসছে? ব্যাংকের মাধ্যমে আসতেছে, ওখানে ট্যাক্স রাখা হচ্ছে, তার মানে ট্যাক্সটা কার জন্য? সরকারের জন্য। এরপর এই যে টাকাটা আসতেছে, যেখানে আগে তার ফ্যামিলিতে সে বাংলাদেশে থাকাকালীন অবস্থায় খুব একটা কাজ করতো না, বা যে কাজ পেতো সেটা দিয়ে তার চলতো না, এখন বাইরে যেয়ে সে যেটাই পাচ্ছে, যেটাই করছে, সেটা দিয়ে সে নিজেও চলছে, আবার ফ্যামিলিকেও ভালোভাবেই সাপোর্ট করতে পারছে। তো এটা তো আমাদের দেশের জন্য অনেক বড় ব্যাপার, তাই না? কারণ প্রত্যেকটা দেশের জন্য এটা খুব একটা গুড সাইন। কেন গুড সাইন? কারণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আরেকটা আছে, আরেকটা তোমার পয়েন্ট আছে, যেটা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। ঠিক আছে? এখন জীবনযাত্রার মান উন্নয়নটা কি? জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে আমরা যেভাবে চলাফেরা করছি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে চলাফেরা করছি, আমরা যে সময়টাকে ব্যয় করছি, জীবনটাকে অতিবাহিত করছি, এখানে যেন আমাদের কোনো অভাব না থাকে, আমরা যেন সুষ্ঠুভাবে সব কিছু পাই। ঠিক আছে? সুষ্ঠুভাবে যদি সব কিছু পাই, তাহলে আমাদের শিক্ষা, তারপর চিকিৎসা, তারপর আমাদের যে পোশাক আশাক, ঠিক আছে, বস্ত্র, খাবার দাবার, বাসস্থান, এটা যদি আমরা ঠিকভাবে পাই, তাহলে তো আমাদের আগে যেখানে যদি যাদের ছিল না, তারা যদি এখন পায়, তাহলে তাদের একটু উন্নত হলো না? হ্যাঁ, এভাবে
যদি তোমার একটা সমাজে যদি 10টা পরিবার হয় তাহলে কি হয়, বাংলাদেশের কতগুলো পরিবার তাহলে পাবে? চিন্তা করো, তোমার আশেপাশে যদি 10জন হয় তাহলে সারা বাংলাদেশ মিলে অনেকজন হয়, তাই না? তো এতে কিন্তু মূলত একটু উন্নতির দিকেই যাচ্ছে, তাই না? এটাই বলতেছে যে দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে। রপ্তানি মানে কি? এখানে কি আমরা তাদের কাছ থেকে তাদেরকে টাকার বিনিময়ে বিক্রি করব? আমরা তো জানি রপ্তানি মানে বিদেশে টাকার বিনিময়ে বিক্রি করা। আসলে এটা অনেকটা ওই রকমই, তাই এই কথাটা বলা হচ্ছে। কিন্তু মানুষটাকে আমরা ওইভাবে বিক্রি করছি না। এখানে কি হচ্ছে, মানুষটা শ্রমটা দিচ্ছে, সেখানে যে শ্রমটা দিচ্ছে সে শ্রমের বিনিময়ে সে টাকা পাচ্ছে, আর সেই টাকা সে কী করছে, দেশে পাঠাচ্ছে। এটাকে বলা হয় কি, রেমিট্যান্স। কি বলা হচ্ছে, রেমিট্যান্স। ইন্ডিয়ায় অনেক বেশি রেমিট্যান্স আসে, এবং ইন্ডিয়ার পরপরই কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসে। বিদেশে কর্মরত আছে আমাদের দেশের নানা পেশার মানুষ। এখানে একদম কি বলবো, একদম সুইপার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত আছে। বাংলাদেশ থেকে যায় যারা, তারা ওখানে অনেকেই সুযোগ পেলে ব্যবসাও শুরু করে। তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। ওই যে বললাম, যেমন পরিবারটা উন্নত হচ্ছে, সে শিক্ষা নিতে পারছে, সে স্বাস্থ্যক্ষেত্রে সে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিতে পারছে। তো এটা তো একটা আমাদের জন্য উন্নয়নমূলক একটা কাজ হয়ে গেল। তারপর আবার সে যে আগের তার অসচ্ছল অবস্থা থেকে এখন সচ্ছল অবস্থায় আসছে, সেটাও কিন্তু একটা কি হলো, দেশের উন্নয়নের একটা কি হলো, চিহ্ন হলো, তাই না, সুযোগ হলো। তারপরে আবার দেখো, এই যে রেমিটেন্সটা যখন আসে, রেমিটেন্স আসতে গেলে তখন যে একটা ট্যাক্স যে রাখে, ঠিক আছে, এই ট্যাক্সের মাধ্যমে কিন্তু সরকার যে টাকাটা পাচ্ছে, এটা দিয়েও কিন্তু বাংলাদেশের যারা তোমার ঠিকভাবে অসচ্ছল, তাদেরকেও কিন্তু সাহায্য করতে পারছে। তারপর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারছে, যেমন ধরো রাস্তাঘাট উন্নয়ন। আমরা এখন জানি মেট্রো রেল হচ্ছে, এরপর বুলেট ট্রেন আসবে। বুলেট ট্রেনে কি হবে, 55 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে। সে বুলেট ট্রেনের আলোচনাও চলছে। তো এই যে আমাদের জন্য এত যে সুযোগ সুবিধা করা হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, এগুলো কোন টাকায় হচ্ছে, ট্যাক্সের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। ট্যাক্স, তারপর সরকারের যে বন্ড আছে, এগুলো আমরা কিভাবে করব? যদি আমাদের হাতে, নিজেদের হাতে টাকা পয়সা না থাকে, তাহলে আমরা কিভাবে করব? তো এই জন্যই কী করা হচ্ছে, সরকারকে আমরা কিন্তু আমরা যখন সরকার বিদেশ থেকে আনছি, টাকাগুলো আনছি বা পাঠাচ্ছি, তখন কিন্তু ওই ট্যাক্সটা ওনারা পাচ্ছে, আর সেই ট্যাক্সের পরিমাণটা নিয়ে কিন্তু আমাদের দেশের উন্নয়নের কাজে লাগাচ্ছে। আমরা যে বন্ডগুলো করছি, সেই বন্ডের বিনিময়ে আমাদের কী করছে, আমাদেরকে ন্যূনতম একটা মুনাফা দিচ্ছে, আর সেই বন্ডের টাকাটা দিয়ে তারা কিন্তু কী করছে, দেশের উন্নয়নের কাজে লাগাচ্ছে, বিনিয়োগ করছে। আমরা এরপরে দেখি কি বলছে, দ্বিতীয়ত আমাদের শিক্ষার মান উন্নত করা। দেখো, শিক্ষা যদি উন্নত না হয়, শিক্ষার মান উন্নত করা বলতে এখানে আমরা সবাই কিন্তু অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ, ঠিক আছে, এমন হব, ডাক্তার, ইঞ্জিনিয়ার হব, এমনটা বলা হয়নি। ওই যে আমি যে উদাহরণটা দিয়েছি তোমাকে, কৃষকের উদাহরণটা, একজন কৃষক যদি ঠিকমতো জানে যে কতটুকু সার দিতে হবে, সেটাই কিন্তু তার জন্য উন্নত শিক্ষা। কিন্তু সে কিন্তু বুঝতে পারছে, সে একটা যেই উপকরণ, তারপর ব্যবহার বিধি যেগুলো লেখা থাকে, এগুলো যদি সে নিজে একটু পড়ে তারপর ঠিকভাবে ব্যবহার করতে পারে, সেটাই কিন্তু তার জন্য একটা উন্নত শিক্ষা। তো আমাদের দেশে এই শিক্ষার মানটা উন্নত করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের দেশে এখন আমরা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এর পিছনেই শুধু ছুটে যাই। কিন্তু অনেকেই আছে যে এই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে গেলে যে পয়সাটা খরচ করতে হয় সরকারিভাবে হোক, সেটাও কিন্তু তার ক্ষমতা নেই, সে ততটুকু সামর্থ্য নেই, সে করতে পারবে না। তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে বাংলাদেশে, সেটা হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণ, বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণ। এটা কি, এখানে তোমাকে হাতে কলমে শেখানো হবে। একটা ইঞ্জিনিয়ার যে কাজটা, সে ইঞ্জিনিয়ারিং বই পড়বে, তারপর প্র্যাকটিস করবে, ঠিক আছে। এখানে বৃত্তিমূলক শিক্ষায়
বা কারিগরি শিক্ষায় কি করা হবে, তোমাকে সেভাবে বই পড়াবে না, কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে দেখাবে যে এই কাজটা এইভাবে এইভাবে করতে হয়। ঠিক আছে? তো এতে সুবিধা কি? এতে সুবিধা হচ্ছে হাতে কলমে যারা করছে, আমরা কিন্তু এরকম কি পাচ্ছি যে শ্রমিক বেশি পাচ্ছি এবং তাদেরকে কাজে লাগাতে পারছি। তারা কিন্তু আর বেকার বসে থাকতে পারছে না, তাই না? বেকার বসে থাকা লাগছে না তাদের, তারা একটা কাজ পেয়ে যাচ্ছে। তো কাজ পেয়ে গেলে কি হয়, আর্থিক অবস্থার উন্নয়ন হচ্ছে, তাই না? আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, আমাদের শিক্ষার এই যেই জনসংখ্যাটা, অতিরিক্ত জনসংখ্যা, এর মধ্যে কিন্তু অনেকেই আছে যেটা আমাদের লাগবে না। যেমন আগে, আমি আবারও তোমাকে কৃষকের উদাহরণটাই দিব, যে আগে জমিতে যদি 10 জন লাগতো শ্রমিক, ধরো 10 জন একটা কাজ খুব ভালোভাবে করা যায়, সেক্ষেত্রে এখন কি আছে, কতজন আছে, 15 থেকে 20 জন আছে ওই জমিটার জন্য, বা 25 জন আছে। তো আমার এক্সট্রা যে 10-15 জন, এটা তো আমার ওই জমির জন্য লাগছে না, তারা অন্য কাজ করে আয় উপার্জন করতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে ওই যে অতিরিক্ত জনসংখ্যাটা, এটাকে আমরা কি করতে পারি, এরকম বৃত্তিমূলক প্রশিক্ষণ দিতে পারি, কারিগরি শিক্ষা দিতে পারি। এখানে সেলাইয়ের কাজ করানো হয় মেয়েদের জন্য। তারপর এখানে বিভিন্ন পশুপালনের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে তোমার সবজি চাষের উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরে আরও অনেক কিছু দেওয়া হয় এখানে। তো আমরা যে মোবাইল ইঞ্জিনিয়ার, মোবাইল যে আমরা নষ্ট হয়ে গেলে যে যাদের কাছে ঠিক করাতে নেই, তারাও কিন্তু এই কারিগরি শিক্ষার অন্তর্গত। এভাবে আমরা কি করতে পারি, এই যে শ্রমিকরা আছে তাদেরকে আমরা দক্ষ করে শ্রমশক্তিতে রূপান্তর করতে পারি। তৃতীয়ত কি বলছে দেখো, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে। যেমন যন্ত্রপাতি শিল্প, এই যে দেখো পাশে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটাকে সে কি করছে, ঠিক করছে, সে শিখছে। ঠিক আছে? তো এরকম আরও অনেক ছবি আছে, আমি তোমাদেরকে দেখাই। দেখো এখানে মেয়েরা কাজ করছে, তারাও যন্ত্র নিয়ে কাজ করছে, তারাও এখানে বিভিন্ন যন্ত্রপাতি, ইলেকট্রিক সার্কিট, এগুলো নিয়ে কাজ করছে, এগুলো শিখছে তারা নিজেরা, যাতে আর তাদেরকে বসে থাকতে না হয়। এরপরে এখানে দেখো এই মেয়েরা সেলাই শিখছে, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই শিখছে, হাতের সেলাই, মেশিনে সেলাই। ঠিক আছে? আমরা নকশি করা অনেক কিছুই কিন্তু ব্যবহার করি, তাই না? হাতের নকশি করা, তো এইটা তো আমরা ব্যবহার করি টাকা দিয়ে কিনে, কিন্তু যারা এটা তৈরি করে তারাও কিন্তু এগুলো বিক্রি করে কি করতে পারে, আর্থিকভাবে সচ্ছল হতে পারে এবং নিজেদেরকে আর অতিরিক্ত জনসংখ্যার যে বোঝা না করে নিজেদেরকে কি করতে পারে, জনসম্পদে রূপান্তর করতে পারে। তারপর এখানে দেখো আরও আছে, এখানে দেখো যন্ত্রপাতি নিয়ে ছেলেরা কাজ করছে। এখানে একটা 4টা ছবি একসাথে, আমি ভিডিওটা অফ করে দেখাই। 4টা ছবি একসাথে, যে বিভিন্ন ধরনের মেশিনারিজ নিয়ে ওরা কাজ করছে, দেখছো? এটাও কিন্তু কারিগরি শিক্ষার অন্তর্গত। এটা কারিগরি যে এই সমস্ত কাজ করে কিন্তু আমাদের অনেক মানুষ বিদেশে যে হাতে-কলমে কাজ করছে এবং তারা বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং দেশের জন্য কি করছে, দেশের অর্থনীতিতেও অবদান রাখছে। তো আমাদের মূলত থাকবে কি, এই পার্ট যে 3, এটা যেটা করলাম, এটার সকল সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তারপরে কি থাকবে, শূন্যস্থান ও বামডান থাকবে। এরপরে আরও কিছু থাকবে কি, আমরা সচরাচর যেটা সবসময় বলি যে বোর্ডের কাঠামোবদ্ধ প্রশ্ন। মূলত এখানে যে প্রশ্নটা হবে সেটা তোমরা অলরেডি দেখেছো, যে দক্ষ জনসম্পদে কিভাবে রূপান্তর করা যায়, তাই না? এই প্রশ্নটাই আসে, একটা প্রশ্নই আসে, আর ছোট ছোট কিছু প্রশ্ন আসে। ঠিক আছে? এখান থেকে মূলত 1টা বা 2টা প্রশ্নই হয়, এর বেশি হয় না। এবং সেটা কি, যে আমরা কিভাবে মূলধন এবং জনসম্পদকে কাজে লাগিয়ে দক্ষ শ্রমশক্তি বা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি, এই প্রশ্নটাই হয়। তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে এর পরের পার্টটা নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের মূলত সমাধান নিয়ে, যে জনসংখ্যার বৃদ্ধি, যে এই বৃদ্ধির সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে।
সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।